তো এই গল্পের শুরুতে আমরা দেখতে পারি জেনিফার নামের একটা মেয়েকে, যে কিনা তার বেস্ট ফ্রেন্ড টম এবং বাকি বন্ধুদের সাথে জঙ্গলের দিকে যাচ্ছিল। আসলে আমরা জানতে পারি তারা যে এলাকাতে বাস করে এই এলাকাতে অনেক বেশি মাইনিং করা হতো, এই জন্য তারা মাইনিংয়ের খুবই কাছে গিয়ে যেই কোনো একটা ব্লাস্ট দেখতে চাইছিল। তবে যখনই তারা বর্ডারের কাছে চলে আসে তখন একটা ছেলে প্রচণ্ড ভয় পেয়ে যায়, এই জন্য সে সেখান থেকে সোজা বাসায় ব্যাক করে। আর বাকিরা সবাই বর্ডার ক্রস করে মাইনিংয়ের কাছে চলে আসে আর এখানে ব্লাস্ট হওয়ার জন্য ওয়েট করা শুরু করে। তবে অনেকক্ষণ ধরে ওয়েট করার পরেও যখন কোনো ব্লাস্ট হচ্ছিল না তখন তারা প্রচণ্ড মন খারাপ করে সেখান থেকে বেরিয়ে চলে আসে। তবে যখন তারা বাসার দিকে ব্যাক করছিল তখনই এখানে তারা একটা সুড়ঙ্গ পেয়ে যায়, মানে বিশাল বড় একটা গর্ত। এই জন্য তারা লটারি করে এক এক করে মধ্যে যাওয়া শুরু করে। তবে এইটার মধ্যে কিছু দূর যাওয়ার পরে তারা পুকুরের মতো একটা কিছু পেয়ে যায়, যেটার মধ্যে ভালো করে লক্ষ্য করে তারা দেখতে পারে ডিমের মতো কোনো একটা জিনিস পড়েছিল, যেই জিনিসটা চকচক করছিল। এগুলো দেখার পরে জেনিফারের মনে হয় এটা স্পেশাল কিছু হতে পারে, এই জন্য টম সোজা নিজেই পানির মধ্যে লাফ দিয়ে সেই জিনিসটাকে নিয়ে আসার জন্য যায়। আর যখন তারা এটা নিয়ে গোয়া থেকে বাইরে আসে তখন তারা দেখতে পারে এটা চকচক করা বন্ধ করে দিয়েছে। আসলে তারা বুঝতে পারে এইটা ডিমের মতো কিছু একটা। তবে তখন আমরা দেখতে পারি তাইসিক নামের একটা ছেলে তাদেরকে বলে যে আসলে এটা কোনো জাদুঘরের জাদু হতে পারে, কারণ তার দাদা তাকে একবার বলেছিল যে অমাবস্যার রাতের সময় জঙ্গলের মধ্যে একটা গর্তের সৃষ্টি হয় আর যারাই সেই গর্তের মধ্যে যায় তারা সবাই বিদ্ধ হয়ে যায়। তবে এগুলো শোনার পরে কেউই তার কথায় পাত্তা দেয় না, কারণ তারা সবাই গুহার মধ্য থেকে বাইরে আসলেও তারা এখন পর্যন্ত কেউ বিদ্ধ হয়নি, এই জন্য সবাই তাকে নিয়ে মজা করা শুরু করে। তবে তখনই জেনিফার নোটিস করে তার মায়ের দেয়া হেয়ার পিনটা গায়েব হয়ে গেছে, এই জন্য সেটা খোঁজার জন্য সে আবারও গুহার মধ্যে চলে যায়। আর বাকি বাচ্চারা এখানেই বসে থাকে সেই ডিমটাকে পর্যবেক্ষণ করার জন্য। আসলে তারা জানতে চাইছিল যে এই ডিমটার মধ্যে আছেটা কি, এই জন্য তারা জেনিফারের ওয়েট না করেই তারা তিনজনেই ডিমটাকে আছাড় মেরে ভেঙে ফেলে। তবে তারপর তারা পুরোপুরি শকড হয়ে যায়। তারা দেখতে পারে ডিমের মধ্যে আসলে কিছুই ছিল না, এইটা পুরোপুরি ফাঁকা একটা জিনিস ছিল। এটা দেখার পরে খুবই হতাশ হয়ে তারা জেনিফারের জন্য কিছুক্ষণ ওয়েট করে। তবে যখন তারা দেখতে পারে জেনিফার আসছে না তখন টম দ্রুত গুহার মধ্যে চেক করতে চলে যায়। তবে সেই গিয়ে দেখতে পারে জেনিফার এখানে পুরোপুরি ফ্রিজ হয়ে গেছে। সে জেনিফারের সাথে কথাবার্তা বলার ট্রাই করে, তাকে নাড়াচাড়া করার ট্রাই করে, তবে কোনোভাবেই কোনো লাভ হচ্ছিল না। মানে জেনিফার একটা মূর্তির মতো দাঁড়িয়েই ছিল। আর তখন তার নজর পড়ে পানির ফোঁটার উপরে, যেটা কিনা একই জায়গায় ফ্রিজ হয়েছিল। এই জন্য সে দ্রুত বাইরে এসে বাকিদেরকে এটা বলার ট্রাই করে। তবে বাইরে এসে তারা দেখতে পারে পাখিগুলো আকাশে ফ্রিজ হয়ে গেছে, মানে প্রত্যেকটা জিনিস যার যার জায়গায় ফ্রিজ হয়ে গেছে। তো এরপরে যখন তারা তিনজন শহরে চলে আসে তখন তারা দেখতে পারে এখানের মানুষজনও ফ্রিজ হয়ে গেছে। তারা খুব ভালো করে চারপাশটা পর্যবেক্ষণ করে, তখন তারা বুঝতে পারে যে আসলে তাদের তিনজনকে বাদ দিয়ে বাকি সবার জন্যই সময়টা ফ্রিজ হয়ে গেছে। এই জন্য তারা তাদেরকে নিয়ে অনেক রকম মজাও করে। তো এখান থেকে আমরা কিছু সময় পেছনে ব্যাক করি, যেখানে আমরা দেখতে পারি একটা চাইল্ড সাইকিয়াট্রিস্ট যখন জেনিফারের ইন্টারভিউ নিচ্ছিল তখন সে ক্যামেরা অন করে জেনিফারকে সমস্ত ব্যাপারগুলো বলতে বলছিল। তবে জেনিফার একটু বেশি ঘাবড়েছিল। তবে তখন ডাক্তার তাকে আশ্বাস দিয়ে বলে যে শুরু থেকে সমস্ত ব্যাপারগুলো ক্লিয়ার করে বলো। তখন জেনিফার তাকে বলা শুরু করে যে ছোটবেলায় তার মা ডোকিউ নামের একটা লোককে বিয়ে করেছিল আর এরপর তার মায়েরও মৃত্যু হয়ে গিয়েছিল। আর তখন থেকে আজ পর্যন্ত জেনিফার ডোকিউর সঙ্গেই বাস করত। আসলে তার বাবা এই আইল্যান্ডে কনস্ট্রাকশনের কাজ করত, এই জন্য তাকেও বাধ্য হয়ে এই আইল্যান্ডে আসতে হয়েছে আর এখানেই থাকা শুরু করে দিতে হয়েছে। আসলে আমরা জানতে পারি জেনিফারের মায়ের মৃত্যুর পরে জেনিফার কখনোই হ্যাপি থাকতে পারেনি, এমনকি সে ডোকিউনকেও পছন্দ করতো না, এই জন্য সে কারোর সাথেই তেমন একটা কথাবার্তাও বলতো না। যাই হোক, এরপরে জেনিফার এই আইল্যান্ডে এসে নতুন একটা স্কুলে ভর্তি হয়, যেখানে সে চাইলে কিছু ফ্রেন্ড বানাতে পারত, তবে এখানেও সে একা একা থাকারই সিদ্ধান্ত নেয়। আর এদিকে আমরা দেখতে পারি যেহেতু ডোকিউন সেই মাইনিংয়ের ম্যানেজার ছিল এই জন্য তাকে অনেক রাত পর্যন্ত কাজ করতে হতো। সে বাসায় এসে জেনিফারকে খুব বেশি একটা সময়ও দিতে পারতো না। আর সেখানে যেহেতু বারবার করে বিশাল বড় বড় ব্লাস্ট করানো হতো এই জন্য সাধারণ মানুষকে সেখান থেকে দূরে থাকারই পরামর্শ সবাই দিত। তো এরপরে একদিন জেনিফার তার মোবাইলের মধ্যে ওয়ার্ম হোল সম্পর্কে জানতে পারে আর সে তার ব্লগে সেই সমস্ত কমেন্টগুলোকে পড়া শুরু করে। আসলে আমরা জানতে পারি তার মায়ের মৃত্যুর পরে সে টাইম ট্রাভেল করে যেই কোনো একটা জায়গায় চলে যেতে চাইছিল, এই জন্য তখন থেকেই সে টাইম ট্রাভেল, ওয়ার্ম হোল এবং প্রেতাত্মা সম্পর্কে বেশি ইন্টারেস্টেড হয়ে গিয়েছিল। এই জন্য এগুলো নিয়ে সে তার ব্লগে লেখালেখি করতো এবং বিভিন্ন মানুষের কাছে গিয়ে কমেন্ট করতো। আমরা দেখতে পারি সে তার স্কুলের কম্পিউটারের মধ্যেও সবসময় এগুলো নিয়েই সার্চ করতো আর মানুষকে এগুলো নিয়ে নানান কিছু জিজ্ঞেস করতো। তবে একদিন সে ভুল করে কম্পিউটার ওপেন রেখে দিয়ে সেখান থেকে চলে যায়। আর এই জন্য তার বন্ধুরা যখন এগুলো দেখতে পারে তখন তারা সবাই তাকে নিয়ে মজা করা শুরু করে, তাকে অদ্ভুত অদ্ভুত বলে চিল্লাচিল্লি করা শুরু করে। তবে এরপরে যখন স্কুল ছুটির পরে জেনিফার বাসার দিকে ব্যাক করছিল তখন তার দেখা হয়ে যায় টম নামের একটা ছেলের সঙ্গে। আসলে আমরা জানতে পারি টম একটা এতিমখানায় বড় হয়েছে। তবে যখন সে জেনিফারকে দেখতে পেয়েছে তখন সে তার সাথে বন্ধুত্ব করার ট্রাই করছিল। তবে জেনিফার তাকে একেবারেই পাত্তা না দিয়ে সেখান থেকে বেরিয়ে চলে যায়। তবে এরপরে পরদিন যখন সে স্কুলে ব্যাক করে তখন সে শুনতে পারে টম আর তার বন্ধুরা জেনিফারের সেই ব্লগ নিয়ে কথাবার্তা বলছিল, মানে সেই পোর্টাল, টাইম ট্রাভেল ইত্যাদি ইত্যাদি।
আর এগুলো যখন জেনিফার শুনতে পারে তখন সে একটু ইমপ্রেসিভ হয়ে যায়। আর তখন টম তাকে বলে যে আসলে আমি আগে নর্মাল একটা লাইফে লিড করতাম, তবে যখনই আমি তোমার ব্লগে তোমার কমেন্টগুলো পড়েছি, মানে ওয়ার্ম হোল, টাইম ট্রাভেল এগুলো নিয়ে, তখন আমি একটা অন্য দুনিয়ার মধ্যেই চলে গিয়েছি। তবে এরপরে স্কুল ছুটির পরে টম জেনিফারকে ফলো করা শুরু করে। এই জন্য জেনিফার তাকে জিজ্ঞেস করে যে তুমি আসলে আমার পেছন পেছন কেন আসছো। তখন টম তাকে বলে যে তোমার ব্লগের কমেন্টে যেই কমেন্টগুলো তুমি করেছিলে সেই সমস্ত কমেন্টগুলো আসলে সত্যি ছিল, আমার সমস্ত কমেন্টগুলো অনেক ভালো লেগেছে। আর যেহেতু তারা দুজনেই আত্মা নিয়ে কথাবার্তা বলতে একটু বেশি পছন্দ করতো, এই জন্য তারা দুজনেই খুব সহজেই ফ্রেন্ড হয়ে যায়। আমরা জানতে পারি যে এতগুলো বছর একা একা পার করার জন্য জেনিফার নিজের একটা ভাষাই বানিয়ে ফেলেছিল, যেই ভাষাটা সে টমকেও শিখিয়ে দেয়। এরপর তারা সেই ভাষার সাহায্যেই নানানভাবে সিক্রেট কথাবার্তা বলা শুরু করে। এরপর থেকে প্রতিদিন তারা জেনিফারের ডায়েরিতে একে অন্যের জন্য মেসেজ লিখত। তারা স্কুল ছুটির পরে প্রত্যেকটা দিন জঙ্গলে বেরিয়ে পড়তো বিভিন্ন রকমের আত্মা খুঁজে বের করার জন্য। এমনই একদিন টম জেনিফারকে নিয়ে চলে আসে পুরনো একটা ঘরের মধ্যে, যেই ঘরের মধ্যে কেউই বাস করে না। এখানে তারা অনেক খোঁজাখুঁজি করে। এরপর তারা নানান রকম করে মজাও করে, যেমন তারা রাবারের উপরে কাটিং করে নানান রকমের জিনিসও বানায়। আর টমের সাথে সময় পার করতে করতে জেনিফার কখন যে তার প্রেমে পড়ে গেছে সেই জিনিসটা সে নিজেও বুঝতে পারছিল না। এই জন্য আজকে সে তাকে ফাইনালি কিসই করে দেয়। আর এইটা হওয়ার পরে তো টম পুরো লজ্জায় লালই হয়ে যায়। তো এরপরে পরদিন সকালবেলা টম, জেনিফার আর তার বন্ধুরা মিলে ফাইনালি সেই জঙ্গলের মধ্যে যায়। আর যেমনটা আমরা গল্পের শুরুতে দেখতে পেয়েছিলাম, তারা সেই ব্লাস্টের জন্য ওয়েট করে। এখানে যখন সে তার মায়ের হেয়ার ব্যান্ডটা নেয়ার জন্য সুড়ঙ্গের মধ্যে যায়, তখন সে দেখতে পারে পানির মধ্যে সেই চকচক করার ডিমটা আবারও কেমন করে জানি চলে এসেছে। এটা দেখার পরে সে একটু বেশি ভয় পেয়ে যায়। এই জন্য সে দৌড়ে বাইরে চলে আসে তার বন্ধুদের কাছে। তবে বাইরে এসে সে দেখতে পারে তার বন্ধুরা এখানে ছিলই না, আর এখানে যেই ডিমটা ছিল সেটাও ভাঙা অবস্থায় ছিল। এই জন্য সে প্রচণ্ড ভয় পেয়ে যায় আর সে তার বন্ধুদেরকে দৌড়ে খোঁজাখুঁজি করা শুরু করে। তবে যেহেতু ততক্ষণে রাত হয়ে গিয়েছিল, এই জন্য সে জঙ্গলের মধ্যে রাস্তাও হারিয়ে ফেলে আর সে পুরোপুরি জঙ্গলের মধ্যেই হারিয়ে যায়। তো এরপরে পরদিন সকালবেলা এই খবরটা সমস্ত নিউজ চ্যানেলে চলে আসে, যেই জন্য পুলিশ এই বাচ্চাদেরকে খোঁজার জন্য দ্রুত জঙ্গলে চলে আসে। আমরা দেখতে পারি আহান নামের একটা লোক ছিল এই মিশনের হেড। আর অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজি করার পরে ফাইনালি জঙ্গলের মধ্যে তারা জেনিফারকে বেহুশ অবস্থায় পেয়ে যায়। আর সৌভাগ্যবশত জেনিফার এখন পর্যন্ত জীবিত ছিল, এই জন্য তাকে দ্রুত অ্যাম্বুলেন্সে করে হসপিটালে নিয়ে আসা হয়। তো এর একটু পরে যখন জেনিফার জ্ঞান ফিরে পায়, তখন সেই ডিটেকটিভ তাকে সেই 3টা ছেলে সম্পর্কে কোয়েশ্চেন করে। আর জেনিফারও তাদেরকে সমস্ত সত্যিটা বলে দেয়, মানে সেই গুহা, সেই জঙ্গল, সেই ডিম, সমস্ত ব্যাপারগুলো ক্লিয়ার করে বলে দেয়। তবে এগুলো শোনার পরে না তার উপরে সেই ডিটেকটিভ বিশ্বাস করছিল, না এখানে আশেপাশে কেউ তার উপরে বিশ্বাস করছিল। এরপর যখন পুলিশ তাকে নিয়ে সেই জঙ্গলে চলে আসে গুহাটাকে খুঁজে বের করার জন্য, তখন জেনিফার পুরোপুরি শকড হয়ে যায়, কারণ সেই গুহাটাকে খুঁজেই পাচ্ছিল না। মনে হচ্ছিল এই গুহাটা যেন কোথায় গায়েবই হয়ে গেছে। আর তখনই একটা পুলিশ অফিসার খবর পেয়ে যায় যে সেই 3টা ছেলের মধ্যে একটা ছেলে, যার নাম ওক ছিল, তার লাশ পাওয়া গেছে শহর থেকে 20 কিলোমিটার দূরে একটা বিচের মধ্যে পোতা অবস্থায়। তবে পোস্টমর্টম করার পরে তারা জানতে পারে যে তার মৃত্যুর কারণ ছিল অ্যাজমা অ্যাটাক। তবে কেউ না কেউ তো তাকে সেখানে পুঁতে দিয়েছিল। তার মানে তারা এই জিনিসটা ক্লিয়ারলি বুঝতে পারে যে হয়তোবা কেউ তাদেরকে কিডন্যাপ করেছে আর এখন এক এক করে মেরে তাদেরকে পুঁতে ফেলা হচ্ছে। যাই হোক, এরপরে এই ঘটনার কয়েকটা সপ্তাহ পার হয়ে যায় আর আমরা দেখতে পারি এখন পর্যন্ত সেই 2টা ছেলের কোনো খবরই ছিল না, যে জন্য এখানে সবাই প্রচণ্ড ভয়ের মধ্যেই ছিল। আর টমের চলে যাওয়ার পরে জেনিফারও একা হয়ে গিয়েছিল, এই জন্য সে আগের মতোই লাইফটা লিড করা শুরু করে দিয়েছিল। মানে সে কারোর সাথে কথাবার্তা বলতো না, কারোর সঙ্গে মিশতো না, সবসময় তার মন খারাপই থাকতো। আর যখনই মাঝে মধ্যে তাকে কেউ এই সম্পর্কে জিজ্ঞেস করতো, মানে সেই ঘটনা সম্পর্কে, তখন সে সবাইকে সত্যি কথা বলে দিলেও কেউই তার কথায় বিশ্বাস করতো না। তবে এরপরে একদিন যখন জেনিফার তার ঘরের মধ্যে হাঁটাহাঁটি করছিল, তখন সে হঠাৎই কিছু একটা শব্দ শুনতে পারে। এই জন্য যখন সে বাইরে গিয়ে চেক করে, তখন সে দেখতে পারে একটা লোক জঙ্গলের মধ্যে দৌড়ে পালিয়ে যাচ্ছে। এই জন্য সেও সেই লোকটাকে ফলো করা শুরু করে আর দৌড়াতে দৌড়াতে সেও জঙ্গলের মধ্যে চলে আসে। তবে কিছুক্ষণ দৌড়ানোর পরে সে জঙ্গলের মধ্যেই পড়ে যায় আর তখন সেই লোকটাও থেমে যায় আর সেই লোকটা আস্তে আস্তে করে তার কাছে চলে আসে। সে তাকে বলে যে সে হচ্ছে গিয়ে টম। আর এইটা শোনার পরে তো জেনিফার পুরোপুরি শকড হয়ে যায়, এই জন্য সে সেখান থেকে কোনো রকমের দৌড়ে পালিয়ে যায়। আসলে জেনিফার তাকে দেখার পরে প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিল, এই জন্য সে কান্না করতে করতে দৌড়ে পালিয়ে চলে আসে। আর খুব শীঘ্রই সে তার বাবা তোকিওর গাড়ির সামনে চলে আসে। এরপর সে তোকিওকে জঙ্গলে সেই লোকটা সম্পর্কে বলে আর খুব শীঘ্রই পুলিশও ডেকে নিয়ে আসা হয়। আর পুলিশও জঙ্গলের মধ্যে সেই লোকটাকে খোঁজা শুরু করে। আসলে পুলিশের সন্দেহ ছিল যে হয়তোবা এই লোকটাই সেই লোকটা যে কিনা বাচ্চাদেরকে কিডন্যাপ করে তাদেরকে মেরে ফেলছে। এরপরে পুলিশ অফিসাররা জেনিফারের কাছে সেই লোকটা সম্পর্কে ভালো করে জিজ্ঞেস করে আর জেনিফারও ডিটেইলি সবকিছু বলে দেয়। সে বলে দেয় সেই লোকটা আমাকে বলছিল সেই লোকটা হচ্ছে টম। আর এরপরে পুলিশ অফিসাররা যখন ভালো করে জঙ্গলের মধ্যে খুঁজে, তখন তারা টমকে তো খুঁজে পায় না, তবে তারা জেনিফারের ডায়েরিটা খুঁজে পেয়ে যায়। আর যখন জেনিফার এই ডায়েরিটা চেক করে, তখন সে পুরোপুরি শকড হয়ে যায়। সে দেখতে পারে এইটার মধ্যে টমের নোটে ভরা ছিল, মানে এটা ছিল সেই ডায়েরিটা
যেই ডায়েরির মধ্যে তারা দুজন একে অন্যের জন্য নোট শেয়ার করত। এখানে টম তাদের সেই সিক্রেট ভাষাতে তার জন্য বিভিন্ন নোট লিখেছিল, মানে সে এই ব্যাপারটা এক্সপ্লেন করে বলেছিল যে তার গুহার মধ্যে যাওয়ার পরে আসলে কি হয়েছিল। আসলে সেই ডিমটা ভেঙে ফেলার পরে যখন তারা শহরে ব্যাক করে তখন তারা দেখতে পারে তাদেরকে বাদ দিয়ে বাকি সবার জন্যই সময় স্টপ হয়ে গেছে। এই জন্য তারা খুবই হ্যাপি হয়ে গিয়েছিল, কারণ তারা এখন যা ইচ্ছা সেটাই করতে পারবে। প্রথম কয়েকদিন তো তারা খুব মজা মাস্তি করেছিল, তারা বিভিন্ন জায়গায় গিয়ে খাবার দাবার খেত, সবার সাথে মজা মাস্তি করতো, এমনকি প্রত্যেকটা দিন বিভিন্ন জায়গায় তারা ঘুরতেও যেত। তাদের যখন যেটা ইচ্ছা তারা তখন সেটাই করতো, আবার যখন ইচ্ছা ঘুমিয়েও পড়তো। তবে এমন করে পুরো একটা মাস পার করার পরে তারা সবাই পুরোপুরি বোর হয়ে গিয়েছিল। এই জন্য তারা চিন্তা করেছিল যে তারা এই আইল্যান্ডের বাইরে গিয়ে দেখার ট্রাই করবে যে আসলে বাইরের পরিস্থিতি কি রকম, মানে দুনিয়ার সমস্ত মানুষই কি ফ্রিজ হয়ে গেছে নাকি শুধু এখানেই সমস্ত মানুষ ফ্রিজ হয়ে গেছে। তবে খুব শীঘ্রই তারা এই জিনিসটা রিয়েলাইজ করতে পারে যে আসলে তারা চাইলেও এই আইল্যান্ড থেকে বেরোতে পারবে না, কারণ সমুদ্রের পানিগুলোও ফ্রিজ হয়ে গেছে। মানে যদি এখন তারা বোট নিয়ে সমুদ্র পাড়ি দেওয়ারও ট্রাই করে তবুও তারা পারবে না। আর এদিকে বাস্তবে আমরা দেখতে পারি যখন জেনিফার সেই ডায়েরিটাকে খুব ভালো করে পড়ছিল তখন সেই ব্যাপারটা ক্লিয়ারলি বুঝতে পারে যে জঙ্গলে সে যেই লোকটাকে দেখতে পেয়েছে সে আর অন্য কেউ ছিল না, সে ছিল তার ছোটবেলার বন্ধু টম। এই জন্য সে পুলিশকে উল্টাপাল্টা কিছু একটা বুঝিয়ে যেই কোনো ওয়েতে টমকে ধরার হাত থেকে বাঁচানোর ট্রাই করছিল, কারণ সেটা খুব ভালো করেই জানতো যে যদি পুলিশ টমকে ধরে ফেলে তাহলে তারা তাকে কিডন্যাপার মনে করে জেলের মধ্যে ভরে দিবে। এই জন্য সে যেই কোনো ওয়েতে তাকে বাঁচাতে চাইছিল। এই জন্য সে গিয়ে পুলিশকে বলে দেয় যে আসলে আমি জঙ্গলের মধ্যে কাউকেই দেখতে পাইনি, হয়তোবা যেহেতু আমি একটু বেশি প্যানিকের মধ্যে ছিলাম এই জন্য আমার কোনো ভ্রম হলেও হতে পারে। আর পুলিশও তার কথায় বিশ্বাস করে ফেলে, এই জন্য তারা সেখান থেকে বেরিয়ে চলে যায়। আর পুলিশ যাওয়ার পরপরই সে আবারও ডায়েরিটা খুলে পড়া শুরু করে। আমরা দেখতে পারি কয়েকটা মাস পার হয়ে যাওয়ার পরে বাচ্চারা একটা মলের মধ্যে তাঁবু করে থাকা শুরু করে দিয়েছিল। তবে এখানেও তারা কোনোভাবেই শান্তিতে থাকতে পারছিল না, কারণ তারা অনেক বিরক্ত হয়ে গিয়েছিল। আর উকের শরীরের অবস্থা আস্তে আস্তে করে খারাপ হয়ে যাচ্ছিল, কারণ যেহেতু তার এজমা ছিল আর তার ইনহেলারও কোনোভাবে কাজ করছিল না। আর দেখতে দেখতে উকের শরীর আরও বেশি খারাপ হয়ে যায় আর একটা সময় তার মৃত্যু পর্যন্ত হয়ে যায়। আর যখন তারা দুজনেই ব্যাপারটা দেখতে পারে তখন তারা পুরোপুরি শক্ট হয়ে যায়, তারা একেবারে ফ্রিজের মতোই হয়ে যায়। মানে তারা বুঝতেই পারছিল না এখন তারা কি করবে, কারণ তাদের প্রিয় বন্ধু তাদের চোখের সামনে মারা গিয়েছে। এই জন্য বুকে পাথর চাপা দিয়ে হলেও তারা উককে নিয়ে ফাইনালি বিচে চলে আসে আর তাকে তারা শ্রদ্ধার সঙ্গে দাফন করে দেয়। আসলে মৃত্যুর পরে উকের শরীরটাও ফ্রিজ হয়ে গিয়েছিল, মানে বাকি সবার মতোই। তো এরপরে দেখতে দেখতে পুরো 5টা বছর পার হয়ে যায়, কিন্তু এখন পর্যন্ত সময় সবার জন্য ফ্রিজই হয়েছিল। আমরা দেখতে পারি টম আর তার বন্ধু অনেকটাই বড় হয়ে গেছে আর এখন পর্যন্ত তারা আশা করছিল যে পৃথিবী কোনো না কোনো একটা সময় আবারও আগের মতো সচল হয়ে যাবে। টম আর তার বন্ধু হিসেব করছিল যে যখন তাদের বয়স 20 হয়ে যাবে তখন হয়তোবা পৃথিবী আবারও স্বাভাবিক হয়ে যাবে। তো এরপর তারা প্রত্যেকের পকেট থেকে অল্প অল্প করে টাকা নিয়ে নেয়, যাতে করে যদি সময় আবারও ঠিক হয়ে যায় তাহলে অন্ততপক্ষে তাদেরকে গরিব থাকতে না হয়। তবে আমরা দেখতে পারি এরপরে তারা 20 বছরের যখন হয়ে যায় তখনও সময়ের কোনো পরিবর্তনই হয় না। এই জন্য তারা প্রচণ্ড হতাশ হয়ে যায় আর তারা শহর ছেড়ে জঙ্গলের মধ্যে এসে একটা লাকড়ির ঘরের মধ্যে থাকা শুরু করে। তবে একদিন টম প্রচণ্ড বিরক্ত হয়ে ধৈর্যহারা হয়ে বাইরে গিয়ে চিৎকার চেঁচামেচি করা শুরু করে আর পাগলের মতো নাচানাচি করা শুরু করে। তাই সে দূর থেকেই সমস্ত ব্যাপারগুলো দেখছিল আর সেও এখন ধৈর্যহারা হয়ে গিয়েছিল, মানে তারও এখন আর আশা ভরসা ছিল না। তবে তখনই টম দেখতে পারে আকাশে চাঁদের আকার একটু পরিবর্তন হচ্ছে, যার মানে সময় আস্তে আস্তে করে ঠিক হয়ে যাচ্ছে। মানে যদি চাঁদ পুরোপুরি কন্ট্রোলে চলে আসে তাহলে হয়তোবা সময় আবার আগের মতো হয়ে যাবে। এই জন্য সে দৌড়ে তাইসিকে এটা বলার জন্য যায়। তবে অনেক খোঁজাখুঁজি করার পরেও সে তাইসিকে কোনো জায়গায় পাচ্ছিল না। এই জন্য ফাইনালি খুঁজতে খুঁজতে সে একটা পাহাড়ের উপরে চলে আসে, যেখানে সে তাইসিকের জামা কাপড়গুলো পেয়ে যায়। আর এটা দেখার পরে সে এটা ক্লিয়ারলি বুঝতে পারে যে হয়তোবা তাইসিক এখান থেকে সমুদ্রের মধ্যে লাফ দিয়েছিল। তবে যেহেতু পানি ফ্রিজ হয়ে গেছে, মানে পানি এখন আর চলাচল করছে না, এই জন্য সে চাইলেও আর সাঁতরাতে পারছিল না আর হয়তোবা সাঁতরাতে না পেরে ডুবেই তার মৃত্যু হয়ে গেছে। আর এই জন্য তাকে বাঁচানোর জন্য টমও তার পেছন পেছন লাফ দিয়ে দেয়। তবে তখনই হঠাৎ করেই সমস্ত ব্যাপারগুলো ঠিক হয়ে যায়, মানে টাইম আবারও চালু হয়ে যায়। আর যখন টম চোখ খুলে তখন সে দেখতে পারে সমুদ্রের ঢেউ তাকে ঠেলে পাড়ে দিয়ে গেছে। আর যখন এতগুলো বছর পরে সে দুনিয়াতে সমস্ত কিছু আবারও চলাফেরা করতে দেখতে পারে, মানে সমস্ত কিছু নড়তে চড়তে দেখতে পারে, তখন সে অনেক বেশি হ্যাপি হয়ে যায়। আর এদিকে আমরা দেখতে পারি পুরো ডায়েরিটা কমপ্লিট করার পরে জেনিফার সোজা জঙ্গলে চলে আসে। সে যায় সেই লাকড়ির ঘরের মধ্যে যেখানে টম এখন বসবাস করে। এখানে যাওয়ার পরে ফাইনালি সে টমকে পেয়ে যায় আর তারা দুজন অনেক বেশি কান্নাকাটি করা শুরু করে, কারণ এতগুলো বছর পরে তারা একে অন্যকে দেখতে পেয়েছে। এরপর তারা দুজন মিলেই সিদ্ধান্ত নিয়ে ফেলে যে তাদের সাথে যেই ঘটনাটা হয়েছে এটার সত্যতা তারা পুরো দুনিয়ার সামনে তুলে ধরবে। তবে জেনিফার এই জিনিসটা খুব ভালো করেই জানতো যে কেউই তার কথায় বিশ্বাস করবে না। আর এদিকে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে ডিটেকটিভরাও এই জিনিসটা জানতে পারে যে এখন পর্যন্ত টম সেই জঙ্গলের মধ্যেই আছে। এই জন্য তাদের সন্দেহ হয়ে যায় যে হয়তোবা এইটাই হচ্ছে সেই কিডন্যাপার যে কিনা বাচ্চাদেরকে ধরে নিয়ে গেছে।
এরপরে রাতের বেলায় টম চলে আসে জেনিফারের রুমের মধ্যে। আসলে এতগুলো বছর একা একা পার করার পরে এখন সে প্রচণ্ড বিরক্ত হয়েছিল। এই জন্য এখন আর সে একটা সেকেন্ডও একা পার করতে চায় না। এই জন্য সে তার সঙ্গে কথাবার্তা বলে একটু সময় স্পেন্ড করার ট্রাই করে, আর পরবর্তীতে সে তার সাথেই এখানে ঘুমিয়ে পড়ে। এরপরে পরদিন সকালবেলা যখন দোকিও কনস্ট্রাকশন সাইটে চলে আসে, তখন সেই দুইটা ছেলের বাবা মা চলে আসে। তারা এসে তাদের বাচ্চাদের মার্ডারের দায়ভার দোকিওর উপরে চাপানো শুরু করে। আসলে তাদের বিশ্বাস ছিল যে যেহেতু কনস্ট্রাকশন সাইটের মধ্যে কিছুদিন পরপরই ব্লাস্ট করা হয়, হয়তোবা তাদের বাচ্চারা সেই ব্লাস্টের মধ্যেই মারা গিয়েছিল। তবে এখন যেহেতু দোকিওকে এই সমস্ত ব্যাপারগুলো ধামাচাপা দিতে চাইছে, এই জন্য সে তার মেয়ের মাধ্যমে একটা উল্টাপাল্টা গল্প বানিয়েছে, যেই গল্পের মাধ্যমে সে নিজেকে ফ্রি করার ট্রাই করছে। এদিকে জেনিফার টমকে নিয়ে চলে আসে সেই এতিমখানায়, যেই এতিমখানায় সে ছোটবেলা থেকে বড় হয়েছে। এখানে ওয়ার্ডেনকে জেনিফার সমস্ত ব্যাপারগুলো ক্লিয়ার করে বলে, আর এরপরে টমকে ডেকে সে নিজে বাইরে চলে যায়। তবে তখনই তার বাবা তাকে এসে ধরে ফেলে আর তাকে টানা হেঁচড়া করে সে ঘরের মধ্যে নিয়ে যাওয়া শুরু করে। আর এদিকে টম এসে ওয়ার্ডেনকে সমস্ত ব্যাপারগুলো ক্লিয়ার করে বলে। আসলে ওয়ার্ডেন টমের কাছে টমের মায়ের চাইতে কোনো অংশেই কম ছিল না। এই জন্য সে যখন ছোটবেলার সমস্ত গল্পগুলো A to Z বলে দেয়, তখন ওয়ার্ডেনও পুরোপুরি শক্ট হয়ে যায়। তবে এখন পর্যন্ত ওয়ার্ডেন এই জিনিসটা বিশ্বাসই করতে পারছিল না যে এই ছেলেটাই হচ্ছে গিয়ে আসল টম। এদিকে আমরা দেখতে পারি দোকিও জেনিফারকে এনে তার রুমের মধ্যে বন্দি করে দেয়। তবে তখন আবার পেছনের দরজা ভেঙে টম মধ্যে চলে আসে আর জেনিফারকে সেভ করে ফেলে। এরপর টম আর জেনিফার ঘর থেকে পালিয়ে সোজা জঙ্গলের মধ্যে চলে আসে। আর তারা দুজন বসে বসে এই জিনিসটা চিন্তা করা শুরু করে যে তারা আসলে কিভাবে এই জিনিসটা প্রমাণ করবে যে যেই ঘটনাটা তাদের সাথে ঘটেছে সেটা আসলে সত্যি। আর তখনই জেনিফারের মনে পড়ে যে যেই ডিমটা তারা ব্রেক করেছিল, ঠিক তেমনই একটা ডিম সে গুহার মধ্যেও দেখতে পেয়েছিল। এই জন্য সে চিন্তা করে যে সেই ডিমটা ব্রেক করে সময়কে ফ্রিজ করে সে আবারও বিদ্ধ হয়ে ব্যাক করবে, যাতে করে এটা প্রমাণ হয়ে যাবে যে টম যেটা বলছে সেটা সত্যি কথা। তবে টম কোনোভাবেই এমনটা হতে দিতে চাইছিল না, কারণ টম এটা খুব ভালো করেই জানে যে একাকিত্বের জীবন কতটা ভয়ঙ্কর হতে পারে। এটা মানসিক এত বেশি প্রেশারে ক্রিয়েট করে যে একটা মানুষকে খুব সহজেই মেরে ফেলার জন্য যথেষ্ট। এই জন্য টম কোনোভাবেই এটা হতে দিতে চাইছিল না। সে বলছিল যে আমি কিডন্যাপিংয়ের দোষ আমার মাথার মধ্যে নিয়ে নিব, তবে তোমার সাথে কোনোভাবেই এমনটা করতে দিতে পারবো না, কারণ আমার দুইটা বন্ধু মৃত্যু হয়েছে শুধুমাত্র এই জন্যই। এদিকে যখন ডোকিও তার ঘরে ব্যাক করে, তখন সে দেখতে পারে তার মেয়ে জেনিফার গায়েব হয়ে গেছে। এই জন্য সে তার মোবাইলটাকে ভালো করে চেক করে, আর এখানে যখন সে সেই লাকড়ির ঘরটা আর টমের পিকচার দেখতে পারে, তখন সেই জিনিসটা ক্লিয়ারলি বুঝতে পারে যে তারা হয়তোবা জঙ্গলে সেই ঘরের মধ্যেই আছে। এই জন্য সে রাতের বেলায় চুপি চুপি সেই ঘরের মধ্যে চলে আসে, আর এখানে এসে সে টমের উপরে আক্রমণ করে তাকে আহত করে ফেলে। আর এরপর সে জেনিফারকে নিয়ে চলে যাওয়ার ট্রাই করে, তবে জেনিফার কোনোভাবেই যেতে চাইছিল না। আর এই সুযোগে সদ্ব্যবহার করে টম তার উপরে আক্রমণ করে তাকে বেহুশ করে ফেলে, আর জেনিফারকে নিয়ে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। এরপরে পরদিন সকালবেলা পুলিশ সেই জঙ্গলের ঘরের মধ্যে গিয়ে তল্লাশি করে, আর এখানে পুলিশ সমস্ত ব্যাপারগুলো দেখে এটা অনুমান করে যে হয়তোবা সেই লোকটা নিজেকে টম বলে জেনিফারকে ধোঁকা দেওয়ার ট্রাই করছে। এরপরে খুব শীঘ্রই তাদের পালিয়ে যাওয়ার খবরটা টিভিতেও প্রচার করা হয়, যেই জন্য তারা পরে একটা মহা বিপদে, কারণ এখন যেহেতু সবাই তাদেরকে চিনে ফেলেছে, এই জন্য সবাই তাদের লোকেশন পুলিশকে বলে দিচ্ছিল, আর পুলিশও খুব সহজেই তাদেরকে ফলো করা শুরু করে। তবে জেনিফার টমকে বাঁচানোর জন্য ফাইনালি পুলিশের কাছে নিজেকে স্যারেন্ডার করে দেয়, আর যাওয়ার সময় সে টমকে বলে যায় যে সুড়ঙ্গের মুখে তার সঙ্গে মিট করার জন্য। এরপরে ডিটেকটিভ আহান জেনিফারকে এটা বুঝিয়ে বলার ট্রাই করে যে সেই লোকটা তোমাকে মিথ্যা বলে তোমাকে ধোঁকা দেওয়ার ট্রাই করছে। তবে জেনিফার তার কথায় একেবারেই কান দেয় না। এরপর সে ওয়াশরুমে যাওয়ার বাহানা করে পুলিশকে ফাঁকি দিয়ে সেখান থেকে পালিয়ে চলে আসে। এরপর সে সোজা জঙ্গলে গুহার মধ্যে চলে আসে, আর সেখান থেকে সেই চকচক করার ডিমটাকে বের করে নিয়ে আসে। এরপর সে সেই ডিমটা টমের হাতে দিয়ে দেয়। তবে এরপরে টম এই ডিমটা জেনিফারের হাতে দিতে সম্পূর্ণ অস্বীকার করে, কারণ সে চাইছিল না জেনিফার এই ডিমটার ইউজ করুক। আসলে টম এই সিদ্ধান্ত অলরেডি নিয়ে ফেলেছিল যে এখন সে গিয়ে পুলিশের কাছে স্যারেন্ডার করবে এবং তার দুইটা বন্ধুর মৃত্যুর দায়ভার সে তার নিজের কাঁধে নিয়ে নেবে। তবে তবুও সে জেনিফারকে এই ডিমটা ইউজ করতে দিবে না। এই জন্য টম এই ডিমটা নিয়ে দৌড়ানো শুরু করে, আর জেনিফারও দৌড়ে তাকে ফলো করা শুরু করে। তবে খুব শীঘ্রই এখানে পুলিশ এসে তাদেরকে চারপাশ দিয়ে ঘিরে ফেলে। এখন তারা দুজনেই একটা পাহাড়ের উপরে দাঁড়িয়েছিল, মানে পেছনে কয়েক দিলেই তারা পাহাড় থেকে নিচে পড়ে যাবে। তবে তখনই একটা পুলিশ এসে টমকে ধরার জন্য তার উপরে আক্রমণ করে দেয়, আর এই হাতাহাতির মধ্যে জেনিফার সেখান থেকে নিচে পড়ে যায়। যদিও ডিটেকটিভ আহান তাকে সেভ করার জন্য তাকে ধরার ট্রাই করে, তবে সে নিজেও তার সঙ্গে জ্বলে যায়। এই জন্য টম দ্রুত চলে আসে তাদের দুজনকে সেভ করার জন্য। তবে যতক্ষণে সে জেনিফারের হাতটা ধরতো তার আগে তারা দুজন সেখান থেকে নিচে পড়ে যায়। আর যখন টমি জিনিসটা দেখতে পারে তখন সে তার হাতে থাকা সেই ডিমটাকে ভেঙে ফেলে, যাতে করে সময়টা এখানে স্টপ হয়ে যায় আর কোনো রকমে জেনিফারের জীবনটা সেভ হয়ে যায়। আর এর একটু পরে যখন জেনিফার জ্ঞান ফিরে পায় তখন সে দেখতে পারে সে ডিটেকটিভ আহানের সঙ্গে একটা বিচের মধ্যে ছিল। আর তখন সেই ব্যাপারটা রিয়েলাইজ করতে পারে যে আসলে তাকে সেভ করার জন্য টম কি করেছিল। আসলে যদিও তার জন্য অল্প কিছু সময়ই পার হয়েছিল, তবে টমের জন্য পুরো 10টা বছর পার হয়ে গিয়েছিল। এরপরে খুব শীঘ্রই জেনিফারকে আবারও তার বাবার কাছে দিয়ে আসা হয়, আর সে তার বাবার কাছে সমস্ত ব্যাপারগুলোর জন্য মাপ চায় আর তাকে প্রথমবারের মতো বাবা বলে ডাকে।
এই জন্য তার বাবাও খুবই হ্যাপি হয়েছিল। এরপরে ডিটেকটিভ আহান জেনিফারের সঙ্গে মিট করে তাকে জিজ্ঞেস করে যে আমরা দুজন তো পাহাড় থেকে পড়ে গিয়েছিলাম, তাহলে তবুও আমরা কি করে জীবিত রয়ে গেলাম। যদিও জেনিফার এই প্রশ্নের উত্তর দেয় না, তবে ডিটেকটিভ এই জিনিসটা ক্লিয়ারলি বুঝতে পারে যে আসলে শুরু থেকেই জেনিফার সমস্ত কথাগুলো সত্যিই বলছিল, তবে তারাই তার কথায় বিশ্বাস করছিল না। আর এই জন্য এখন ডিটেকটিভ তাকে বলে যে তোমাকে মিথ্যা সাক্ষ্য দিতে হবে, কারণ নয়তোবা তুমিও ফেসে যেতে পারো। তুমি বলবে যে সেই খুনি তোমাকে ফুসলিয়ে ফাসলিয়ে নিয়ে যাওয়ার ট্রাই করছিল, কারণ এমনটা করলেই তুমি যে কোনো ওয়েতে বাঁচতে পারবে। কারণ এখন এলাকার সমস্ত মানুষজন সেই খুনির পাশাপাশি তোমার উপরেও সেই দুইটা ছেলের খুনের দায়ভার চাপাতে চাইছে। অ্যান্ড ফাইনালি এতটুকু বলার পরেই তার গল্পটা বলা শেষ হয়ে যায়। আর এত অদ্ভুত আর ভয়ঙ্কর গল্প শোনার পরে সেই সাইকিয়াট্রিস্টও পুরোপুরি শকড হয়ে যায়। এরপর সে তাকে বলে যে আমি এই গল্পটা নিয়ে একটা বই লিখতে চাই। আর এর কিছুদিন পরে আমরা দেখতে পারি যখন জেনিফার হাই স্কুলে উঠে যায় তখন সেই এলাকা ছেড়ে অন্য এলাকায় যাওয়ার সিদ্ধান্ত নেয়। তবে যখন সে চলে যাচ্ছিল তখন সে শেষবারের মতো সেই সাইকিয়াট্রিস্টের সঙ্গে মিট করে, আর সেই সাইকিয়াট্রিস্ট তাকে সেই বইটা দেয় যেটা সে তার গল্প নিয়ে লিখেছিল। তবে এরপর যখন সে বোর্ডের দিকে যাচ্ছিল তখন সে তার গাড়ির উইন্ডো দিয়ে হঠাৎ এই টমকে দেখতে পারে। এই জন্য সে গাড়ি থেকে বেরিয়ে দৌড়ে চলে আসে টমকে দেখার জন্য। তবে এখানে আসলে কেউই ছিল না। তবে পরবর্তীতে যখন সে বোর্ডে যায় তখন তারা বোর্ডের ডেকের মধ্যে একে অন্যের সাথে মিট করে। এখন জেনিফার এই জিনিসটা ক্লিয়ারলি বুঝে গেছে যে টম এখন আরও 10 বছর বড় হয়ে গেছে। তবে সে মনে মনে তাকে থ্যাংক ইউ বলে তার জীবনটা সেভ করার জন্য। আর এমনই একটা ইন্টারেস্টিং পয়েন্টে এই পুরো মুভিটা এখানেই শেষ হয়ে যায়।